শোকাবহ আগস্ট শুরু। ৭৫-এর এই মাসে সপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। ধানমন্ডির ৩২ নম্বরে মোমবাতি জ্বালিয়ে স্মরণ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কাজের জন্য হবে বিচার। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ঢাকায় আটক ১,০০০-এর বেশি মানুষ। আদালত পাড়ায় বাড়ছে স্বজনদের আহাজারি। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গণহারে শিক্ষার্থী গ্রেপ্তার। মোটা অঙ্কের মুক্তিপণ নেওয়ার অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে। এবং সহিংসতায় রেলের ক্ষতি প্রায় ৬১ কোটি টাকা। আজ চালু স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হলে যাতায়াতে স্বস্তি ফেরার আশা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শিকা আজিজ। শোকাবহ আগস্ট শুরু। প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করে বঙ্গবন্ধু পরিষদ। এ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার চাইলেন তারা। বুধবার রাতে প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাতে এসে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা এমন দাবি করেন। এ সময় তারা মোমবাতি প্রজ্বলন করে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি। এ সময় বঙ্গবন্ধু পরিষদের নেতারা মাসব্যাপী শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করবে বলেও জানান। আমরা চাই যে আগামী দিনে যে সমস্ত হত্যাকারীরা এখনও যাদের মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়নি, দেশের বাইরে অবস্থান করছে, আমাদের বঙ্গবন্ধু পরিষদের থেকে দাবি থাকবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের হত্যার যে রায় সেটা যেন কার্যকর করা হয়। দেশবাসীকে সহ নতুন প্রজন্মকে আহ্বান জানাবো এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আহ্বান জানাবো যে জাতির জনক আমাদেরকে একটি ভূখণ্ড, একটি পতাকা, একটি দেশ দিয়ে গেছেন। আজকে এক ধরনের নেকড়ে সবল মারার জন্য দেশটার মধ্যে হামলে পড়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব দেশবাসীকে সজাগ হওয়ার জন্য। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জানান, যে কোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। জামায়াত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করার, এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। গত পরশুদিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে ঘটে যাওয়া সংঘাত ও সহিংসতার ঘটনায় ঢাকায় আটক করা হয় ১,১১৭ জনের বেশি মানুষকে। এছাড়া অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ঢাকার আদালতে বাড়ছে স্বজনদের আহাজারি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের দলে দলে আনা হচ্ছে আদালতে, যাদের মধ্যে শিক্ষার্থী সহ রয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। আটক বাবাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছে মেয়ে ইলমা। মেয়ের দাবি, ঘটনার সময় তার বাবা গ্রামের বাড়িতে ছিলেন। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও তাকে আটক করা হয়। লঞ্চ বন্ধ ছিল, আমরা দেশে আটকা পড়ছি, আসতে পারি নাই। বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করি। শেরেবাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ ফরিদের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।
তার দাবি, যাত্রাবাড়ি এলাকায় সহিংসতার ঘটনায় ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু ফরিদই নয়, আদালতে হাজির করা বেশিরভাগই সাম্প্রতিক সহিংসতায় করা মামলার আসামি। আমার স্বামী রিক্সা চালায়, আমি বাসায় কাজ করি। তৃতীয়ত আমার পোলাটারে কষ্ট করে শেরে বাংলা স্কুলে ভর্তি করাইছি। এখন কইছি বাবা একাতে তো চলে না, তুই একটু কর্ম কর। কুরিয়ান সার্ভিসে অফিস তো বন্ধ দেয় না। এখন স্যার ফোন দিছিল, ফোন দিতে বলছে যে তোমরা অফিস করো আর না করো ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে, আর হচ্ছে যেটুকু কাজ আছে কাজগুলো তো সম্পূর্ণ করে যেতে হবে। তো ওই দিনও ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, ধরতে ভাইয়ার ফোন সার্চ করাতে কিছু পায় নাই। যে উপর থেকে যে ভিডিও করে মিছিল যে যাচ্ছে, মিছিলে 2টা ভিডিও পাইছে, পুলিশ আমাদের নিজেই বলছে এই কথা। তো ওইটার উপর ভিত্তি করে ভাইয়াকে ওইখানে রেখে দিছে। শেখ ফরিদ তার বাবা রিক্সা চালক, আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেই মানবিক গুণ বিবেচনা করে এই শেখ একজন ছাত্রের জন্য আমি। তবে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। কারণ এখানে যাদের গ্রেপ্তার করছে তাদের তথ্যপত্রের মাধ্যমে, কারণ মামলাগুলো তদন্তাধীন আছে, তদন্ত চলছে, তাদের তথ্যপত্রের মাধ্যমে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে এবং এর খোঁজ খবর নিয়েই কিন্তু সম্পৃক্ততা পেয়েছে বলেই তাদেরকে গ্রেপ্তার করছে। নিরপরাধ কাউকে আটক করা হলে আইনি প্রক্রিয়ায় জামিনে বের হয়ে আসবেন বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নাশকতার মামলায় নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গণহারে শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। আটকের পর মোটা অঙ্কের মুক্তিপণ নেওয়ার অভিযোগ রয়েছে ডিবি পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে নিরপরাধীদের। সহকর্মী বিলাল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া মিসির আলী কলেজের ছাত্র রবিনকে দেখতে এসে এভাবেই আহাজারি করছিলেন তার মা দেলোয়ারা বেগম। বিনা কারণে তার ছেলেকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে বারবার দাবি করছিলেন তিনি। তার মতো গ্রেপ্তার হওয়া আরেক এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হান এখনো কারাগারে বন্দী। অকারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি স্বজনদের। তাদের মতো এমন অনেকের স্বজনরা এখন ঘুরছেন আদালত চত্বরে, জানাচ্ছেন অসহায়ত্বের কথা। কোটা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ সময় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক যানবাহনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হয়েছে পুলিশের ওপর হামলাও। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 30টি। এসব মামলায় আটক হওয়া 6 শতাধিকের মধ্যে বহু শিক্ষার্থী ও নিরীহ মানুষ রয়েছে বলে দাবি স্বজনদের। গ্রেপ্তারের পর মুক্তিপণ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের কতিপয় সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিযোগ অনেকের। এমনকি পূর্ব বিরোধের জেরে স্থানীয় নেতারা অনেককে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। প্রচুর মারছে আমার ছেলে, কয় ছুড়াইতে গেলে 1-1.5 লাখ টাকা লাগবো, তো আমরা গরিব মানুষ দিমু কইতে 1.5 লাখ টাকা এটি চাইছে এই পুলিশেরা, কইছে আপনারা এই টাকা না দিলে ছুড়াইতে পারতেন না। এখন এই যে এবার পরীক্ষা গেছে না, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাতে ছিল বান্ধবী পড়ানো দেখছে মনে করছে জামাতের লোক, এডিও আর কিছু না। সে কোনো আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, সে কষ্ট করে কাজ করে খায়। বিনা অপরাধে গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ থানা ও ডিবি পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণকে ধরে এনে থানায় এনে তাদের কাছে টাকা দাবি করছে, যদি টাকা না দেয় তাদেরকে মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিক্ষার্থী নেই দাবি করে যাচাই বাছাই শেষে নিরপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে দাবি জেলা পুলিশের। বিভিন্ন তথ্যাদি এবং প্রমাণাদির ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজের ছাত্রের কোনো তথ্য আমরা পাইনি। অভিযানের নামে স্থানীয়দের হয়রানি না করার অনুরোধ এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিবি থেকে বদলি করা হলো হারুন রশিদকে। নতুন দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার। এদিকে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিএমপির লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। সব মিলিয়ে 6 জনকে বদলি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না।
কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে সবচেয়ে আলোচিত নাম ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কোটা আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে রাখা সহ নানা ইস্যুতে মিডিয়ার টপ লাইনে ছিলেন তিনি। এবার সেই হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করা হলো। নতুন দায়িত্ব ডিএমপির সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে। এদিকে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে দায়িত্বে থাকা খন্দকার মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে রদবদল করা হয়েছে 3 যুগ্ম কমিশনারকেও। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সংঘর্ষের ঘটনায় আলোচনায় ছিল যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এবার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগ থেকে তাকে নেওয়া হয়েছে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে। এই বিভাগে দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগে। ডিএমপি কমিশনারের সই করা আদেশে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের যুগ্ম কমিশনারের দায়িত্ব পেলেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগে দায়িত্বে থাকা খন্দকার নূর নবী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের নামে সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানানো হবে, নেওয়া হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে কারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। দেশের প্রাণীজ আমিষের 60% যোগান আসে মৎস্য সম্পদ থেকে। 2008-এ যেখানে মৎস্য উৎপাদন ছিল 25 লাখ মেট্রিক টন, সেখানে 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 50 লাখ মেট্রিক টনেরও বেশি। 2030 সালে লক্ষ্য 65 লাখ মেট্রিক টন। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতা নিয়ে কথা বলেন তিনি। সমবেদনা জানান স্বজনহারা মানুষের প্রতি। বলেন, যে ঘটনা ঘটেছে তা ভাবনার বাইরে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রশ্ন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে কে কি অর্জন করলো? যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সেবা খাত ধ্বংস করে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
আজ চালু হচ্ছে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, নিরাপত্তা বিবেচনায় আপাতত স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কোটা আন্দোলন ঘিরে জুলাই মাসে অস্থিতিশীল পরিস্থিতিতে রেলের প্রায় 61 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে যাতায়াতে স্বস্তি ফিরবে বলেও জানান মহাপরিচালক। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নেই যাত্রী, রেলকর্মী। ইঞ্জিনবিহীন রেলের কোচগুলো নিষ্প্রাণ দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা স্টেশনের এই চিত্র বলে দেয় সারা দেশে বিচ্ছিন্ন রেল নেটওয়ার্ক। সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতির আগুনে পড়েছে রেল। ক্ষতিগ্রস্ত হয়েছে বগি, সিগন্যালিং সিস্টেম। নিরাপত্তার স্বার্থে 19 জুলাই বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় এই বাহনটি। আজকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা মনে করি অতি দ্রুতই রেল যোগাযোগ সচল হবে। এই জনগণের বাহন, গরিবের বাহন, আশা করি ইনশাল্লাহ অতি দ্রুতই রেল চালু হবে। রেলওয়ের মহাপরিচালক জানান, টানা 13 দিন পর বৃহস্পতিবার স্বল্প দূরত্বে রেল চলাচল শুরু হবে। এতে যাতায়াতে কমবে ভোগান্তি। 19 তারিখ থেকে মূলত রাত্রি থেকে আমরা ট্রেন চলাচল আর কি সাময়িকভাবে স্থগিত করি আর কি, এবং এখন পর্যন্ত ট্রেন চলাচল শুধুমাত্র আমরা জরুরি প্রয়োজন বিবেচনায় তেলের গাড়িগুলো আমরা পরিবহন করছি। কিছু চিরাং থেকে যে ট্রেনগুলো চলা সবগুলো চিরাং নাই, কিছু চিরাং আছে, কিছু আখাউড়া আছে, এগুলো আবার সবগুলোকে আবার অ্যাডজাস্ট করাটা বিষয় আছে। কিছু কিছু অ্যাডজাস্ট করতে হবে, কিছু কিছু আবার অ্যাডজাস্ট করা লাগবে না, কিন্তু আমরা চালাবো ওয়ান ওয়েতে চালাবো, পরের দিন থেকে আবার রেগুলার হবে আর কি। 2-3 দিনের মধ্যে আমরা এটা করতে পারবো। রেল চালুর জন্য সব প্রস্তুতি নেওয়ার কথাও জানান মহাপরিচালক। বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত বগি ও সিগন্যাল সিস্টেমের মেরামতের কাজ চলছে। জানালা, গ্লাস এবং অন্যান্য বিভিন্ন অংশে আর কি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ট্রেনের ইঞ্জিন, বগি, সেগুলোর নিরাপত্তা এবং যাত্রীদের নিরাপত্তা, এই বিষয়গুলোর সঙ্গে যারা আইন শৃঙ্খলা এবং স্থানীয় প্রশাসন তাদের সম্পৃক্ততা আছে। আইনগুলো আমাদের একবার জাস্ট দেখে নেওয়া, ব্রিজগুলো একবার দেখে নেওয়া, এগুলো আমাদের লেভেল ক্রসিং গেটগুলো আছে দেখে নেওয়া, সিগন্যালিং ডিপার্টমেন্ট তাদের সিগন্যালিং ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেগুলো একটু চেক করে দেখে নেবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় গেল জুলাইয়ে পূর্বাঞ্চল রেলের ক্ষতি হয়েছে 40,95,00,000 টাকা, আর পশ্চিমাঞ্চল রেলের আর্থিক ক্ষতি 20 কোটি টাকার বেশি। দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে 3 পার্বত্য জেলার পর্যটনে। ভ্রমণ পিপাসুদের উপস্থিতি না থাকায় আর্থিক লোকসানে পড়েছেন এ খাত সংশ্লিষ্টরা। সেই সঙ্গে কর্ম হারিয়ে কষ্টে দিন কাটছে এ খাতের শ্রমজীবীদের। গত 10 দিনে 3 পার্বত্য জেলায় লোকসানের পরিমাণ প্রায় 10 কোটি টাকা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষায় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক উপস্থিতি থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। কোটা আন্দোলনের প্রভাবে এখন স্পটগুলোতে শুধুই শুনশান নীরবতা। এতে ব্যাপক লোকসানের মুখে এ খাতের ব্যবসায়ীরা। আমাদের আগে প্রতিদিন নর্মালি 20 থেকে 25 টাকায় যাইতো, আর শুক্রবারে 80 থেকে 90 টাকায় চলাচল করতো সাজেক রোডে। দেশের কত সার্বিক পরিস্থিতি আমাদের দৈনিক গাড়ি 1 থেকে 2টা গাড়ি যায়। টুরিস্টের ভিতরে তো আমাদের অনেক কম ব্যবসা, বলতে গেলে টুরিস্ট যখন কম, আমাদের ব্যবসাও তো অনেক কম আছে। আলুটিলা, রিসাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক সহ সবকটি কেন্দ্রই এখন পর্যটক শূন্য। এতে হতাশ পর্যটকবাহী পরিবহন চালক শ্রমিকরাও। জেলায় এ খাতে লোকসান প্রায় 2 কোটি টাকা। আর্থিকভাবে প্রায় 80% মতন ক্ষতি হয়েছে। আশা করছি যে ক্ষতিটা হয়েছে সেটা অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারব। এদিকে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর বর্তমান অবস্থা এটি। একেবারেই শুনশান নীরবতা। ঝুলন্ত সেতুর টুরিস্ট বোটগুলোর স্থান এখন ঘাট। একই অবস্থা জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। পর্যটন কর্পোরেশনের দৈনিক গুনতে হচ্ছে 50,000 টাকা লোকসান। গত 10 দিনে পুরো জেলায় লোকসানের পরিমাণ প্রায় 4 কোটি টাকা। গত শীত হওয়ার কারণে আমাদের হোটেল একেবারে শূন্য হয়ে যায়। এ কারণে আমাদের প্রায় আনুমানিক গড়ে প্রতিদিন 50,000 টাকা ক্ষতি হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত জেলা বান্দরবান। বর্তমানে জেলার 74টি স্পটের অধিকাংশ এলাকায় নেই পর্যটকের বিচরণ। এতে 80টি হোটেল, মোটেল, রিসোর্ট, 450টি যানবাহন ও 350টি যন্ত্রচালিত নৌকার মালিক ক্ষতির মুখে। ফলে কর্মসংস্থান হারিয়েছেন পর্যটনের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এখানকার পর্যটন শিল্প আইসিইউতে, এখানকার অর্থনীতি সচল থাকে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকে যদি পর্যটক আসে। পর্যটক না থাকলে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থায় থাকে।
খারাপ সময় কাটিয়ে শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলো আবারও মুখরিত হবে পর্যটকে, এমনই আশা ব্যবসায়ীদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তি আজ। দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবন কাটিয়ে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় ১১১টি ছিটমহলের ৪১,০০০ নাগরিক। ছিটমহল বিলুপ্ত হওয়ার এই ৯ বছরে এসব এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকায় পাল্টে গেছে তাদের জীবনমান। তাই বিশেষ এই দিনটি ঘিরে প্রতি বছর নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রায় ৭ দশক পর মুক্তি। ২০১৫ সালে ছিটমহল বিলুপ্তির মাধ্যমে যেন নতুন করে মুক্তির স্বাদ পেয়েছেন ৪১,০০০ মানুষ। গেল ৯ বছরে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি সহ অন্যান্য মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে কুড়িগ্রামের ছিটমহল মুক্ত এলাকায়। আধুনিক সুবিধায় চাষাবাদ হচ্ছে ফসলি জমি। বিলুপ্ত সিটবাসীরা জানান তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে, আবার মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। ৯ বছর ধরে সরকারি চাকরি সহ সব সুবিধা ভোগ করতে পেরে সন্তুষ্ট তারা। আমার স্ত্রী হার্ট স্ট্রোক করলেন এখানে, রাতের অন্ধকারে কলা গাছ কেটে ভুড়া তৈরি করে তাকে দিয়ে পার করে হাসপাতালে নিয়ে গেছে, রাস্তায় সে মারা গেলেন, চিকিৎসা শেষ পালেন না। এখন চারিদিকে রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ। আগে যখন জমি চাষ করতাম, আবাদ করতাম, তেল সার সুযোগ মতো পাইতাম না, চুরি করে আড়া রাখতো, মানুষে অনেক হয়রানি হতে রাখতো। এখন আমরা কারেন্ট পাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচি পালনের কথা জানান সিট বিনিময় সমন্বয় কমিটির নেতারা। ৬৮ বছরের বন্দি দশা জীবন থেকে মুক্তি পেয়েছি আন্দোলন, লড়াই, সংগ্রাম করে। এবারও আমরা স্বাধীনতা দিবস ব্যাপক হারে পালন করব। আমরা একটা প্রস্তুতি নিয়েছি। তাদের ভাগ্য বদলাতে নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে ৩টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলগুলোর মান উন্নয়নে নির্মাণ করা হয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। ঘরে ঘরে দেয়া হয় বিদ্যুৎ সুবিধা। কৃষি উন্নয়নেও নেওয়া হয় নানা উদ্যোগ। এখন ছেলেমেয়েরা লেখাপড়া করে, অনেকে অনেক জায়গায় ভালো ভালো পোস্টে চাকরি করে। স্কুলগুলো যদি গভর্নমেন্ট করা হয়, হয়তো এলাকার মানুষের মান উন্নয়ন হবে। একজনের জমি আরেকজনের নামে কিছু রেকর্ড হয়েছে, এটি রেকর্ড সংশোধন হলে আমি মনে করি ছিটমহলবাসী পরিপূর্ণভাবে ওরা স্বাধীনতা লাভ করবে। পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান লালমনিরহাটের জেলা প্রশাসক। ছিটমহলগুলিকে একেবারেই আধুনিক করার জন্য যে ধরনের প্রকল্প গ্রহণ করা দরকার তার যাবতীয় প্রকল্প ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। আগামী দিনে এই ছিটমহলগুলি আরো উন্নত তারা জীবনযাপন করতে সক্ষম হবে। ২০১৫ সালের ৩০ জুলাই মধ্যরাতে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় লালমনিরহাটের ৫৯, কুড়িগ্রামের ১২, নীলফামারীর ৪ এবং পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের বাসিন্দা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে খেলার সংবাদ। প্যারিস অলিম্পিকের প্রথম রাউন্ডে বাদ পড়লেন আর্চার সাগর ইসলাম। ইতালির মাউরো নেসপোলির বিপক্ষে পুরুষ রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডে ৬-০ সেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ১৮ বছর বয়সী এই তরুণের। রাফিউল ইসলাম রাতুলের ডেস্ক রিপোর্ট। সময় যতই গড়াচ্ছে নিভেই যাচ্ছে লাল সবুজের স্বপ্নপ্রদীপ। শুটিং থেকে শুরু, ছেলেদের সাঁতার হয়ে এবার আশা ভঙ্গ হলো আর্চার সাগর ইসলামেরও। আর্চারিকে ঘিরেই প্যারিস অলিম্পিকে স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। তবে হতাশই করলেন আর্চার সাগর ইসলাম। প্রথম রাউন্ডে সরাসরি সেটেই বাদ পড়লেন এই আর্চার। অবশ্য লড়াইটা ছিল অসম, এটা মানতেই হবে। বয়সের পার্থক্য তো ছিলই, বয়সের সাথে সাথে অভিজ্ঞতা আর বিশ্ব র্যাঙ্কিংয়ে ব্যবধানও ছিল তেমন। তাই ইতালির মাউরো নেসপোলির সাথে সাগরের লড়াইটাই হয়ে ওঠেনি। ফলে প্যারিস অলিম্পিক্সের আর্চারি পুরুষ রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে পথ চলা থামল বাংলাদেশের এই আর্চারের। রিকার্ভ পুরুষ এককের সেরা ৩২-এ ওঠার লড়াইয়ে সাগর ৬-০ সেট পয়েন্টে হেরেছেন লন্ডন অলিম্পিক্সে দলগত বিভাগে স্বর্ণজয়ী নেসপোলির কাছে।
প্রথম সেটেই শুরুটা ভালো হয়নি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ৭৩তম স্থানে থাকা সাগরের। দ্বিতীয় সেটে লড়াই করলেও এরপর আর সময়ের সাথে সাথে নিজেকে ফিরে পাবার যে প্রয়াস সেটাও দেখাতে পারেননি সাগর। শেষ পর্যন্ত স্নায়ুচাপের সাথে আর পেরে উঠতে না পারায় স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ৬৫২ স্কোর করে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন ১৮ বছর বয়সী এই আর্চার। গত জুনে ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্ট আর্চারির পুরুষ রিকার্ভ এককের সেমিফাইনালে ৬৬০ স্কোর গড়ে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার ব্যক্তিগত সেরা সেই স্কোরও করতে পারেননি, তাই প্রথম রাউন্ডে সরাসরি সেটেই বাদ পড়লেন অলিম্পিকের স্বপ্ন দেখা সাগর। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ।